সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতির বিতর্ক। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফ আক্তার পপি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। আমরা সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যদি বলি বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তর্ক বিতর্ক বেশ উত্তপ্ত আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি জিয়াউর রহমানের মরদেহ আছে কি নাই সেই সমাধি থেকে, আবার সমাধি এখান থেকে সরিয়ে নেওয়ারও দাবি তোলা হয়েছে যেহেতু এখানে নেই, এবং শীর্ষ পর্যায় থেকে আসলে এই বিতর্ক রাজনীতিতে কেন আসলো বা কেনই বা বিতর্ক থাকে, এটা আপনাকে ধন্যবাদ, অন্য আলোচকদেরকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের জন্মের ইতিহাসটা পৃথিবীর অন্য যে কোনো অনেকগুলো দেশের সাথে আপনি কম্পেয়ার করলে একটা বিশেষত্ব আছে। পৃথিবীর খুব কম সংখ্যক দেশ তারা একটি ঘোষণা দিয়ে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার ইতিহাসটা পৃথিবীর অনেক জায়গার থেকে ভিন্ন। টেবিলে বসে স্বাধীনতা যেমন আসেনি, একটা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে, এবং একটা দেশ কেন আমি সৃষ্টি করতে চাই, আমি স্বাধীনতাটা কেন চাই, এর একটা পলিটিক্যাল ডিক্লারেশন দিয়ে পৃথিবীর খুব কম সংখ্যক দেশ তার দেশকে স্বাধীন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এখানে অনেকগুলো জায়গা, বেসিক জায়গা, মৌলিক জায়গা, ইতিহাসের জায়গা, এগুলো আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারিনি। আমরা সেগুলো নিয়ে বিতর্ক করে চলছি এবং বিতর্ক করছি। আপনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 50 বছর পরেও এটি নিয়ে এখনও বিতর্ক আছে, কত তারিখে কে ঘোষণা করলো। যদিও এই জায়গাগুলো আপনি যদি নিরপেক্ষ ইতিহাসের কাছে ফিরে যান, সেখানে আপনার দিক নির্দেশনা আছে। বাংলাদেশের দুর্ভাগ্যজনক হলেও সত্য, যাদের রক্তের মধ্য দিয়ে এই দেশটা সৃষ্টি হয়েছে সেই শহীদদের সংখ্যা নিয়েও এখানে বিতর্ক করা হয়। এবং এই যে বিতর্কগুলো, এগুলো অনাকাঙ্ক্ষিত বিতর্ক, এবং এই বিতর্কগুলোর ভেতর থেকে এই দেশের সমৃদ্ধির পেছনে এবং ওই যে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে ইতিহাস, যে গৌরবোজ্জ্বল অধ্যায়টি আছে, সেটাকে বিতর্কিত করা এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তার উদ্দেশ্য। সম্প্রতি আপনি বিতর্ক বলতে যে জিনিসটি তুলে ধরেছেন এবং আপনি কিছুটা উল্লেখও করেছেন, আমরা এই জায়গাগুলোতে কখনো কখনো বিতর্কর জায়গাটি আরোপিতভাবে আসে, কখনো কখনো এমন কতগুলো জায়গাগুলো থেকে আসে, এবং এমন সময় আসে যখন এই বিতর্কগুলোর প্রয়োজন থাকে না, অথবা এই বিতর্ক না করলেও চলে। গত কয়েকদিন ধরে আমরা এটি শুনছি এবং মাঝে মধ্যে এটি শুনি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, কর্নেল তাহেরের ভূমিকা। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে এবং তার নেতৃত্বে। আপনি যতই বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করেন এবং ইতিহাসের ওই জায়গা থেকে তাকে মুছে ফেলার চেষ্টা করেন, ইতিহাস কখনোই আপনার ওই আরোপিত লাইনে চলবে না। এটি অস্বীকার করা যাবে না। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই যে ঘোষণা সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক যুদ্ধের সূচনা হয়েছিল ওই ডিক্লারেশনের ভেতর থেকে, 7ই মার্চের ভেতর থেকে। সুতরাং আপনি এটি চাইলেও যেমন অস্বীকার করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। আবার পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কমরেড মনি সিংয়ের ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাওলানা ভাসানীর ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের যে সেক্টর কমান্ডার, এদের যে ভূমিকাগুলো, বীরশ্রেষ্ঠ তাদের যে ভূমিকাগুলো, সেগুলো চাইলেও আপনি মুছে ফেলতে পারবেন না। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে ঐতিহ্য, এই মানুষদের যে অবদান, সেই অবদানগুলোকে কিন্তু আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করি। এই সময়কালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের 50 বছর পূর্ণ করছে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালনের সময়, এটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে আয়োজন, সেই আয়োজনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদেরকে রিকগনিশন নাই। আপনার এই জায়গায় বাংলাদেশের বীর শ্রেষ্ঠদেরকে
এই যে আমরা দেখলাম ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে আপনি এখানে যে উৎসব পালন করলেন, সেখানে কিন্তু ওই যে সেক্টর কমান্ডারদেরকে আমরা দেখিনি, মুজিবনগর সরকারকে আমরা দেখিনি, শুধুমাত্র একটি অল্প কয়েকজন মানুষের ভূমিকাটা সেখানে তুলে ধরা হয়েছে, যেটাকে আমি মনে করি মুক্তিযুদ্ধের একটি খণ্ডিত ইতিহাস। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না, এর প্রশ্নটির উত্তর আমি আওয়ামী লীগের কাছে চাইব। কারণ তাকে যে খেতাব দেওয়া হয়েছিল এবং তিনি যে সেনাবাহিনীতে চাকরি করেছেন, যে পজিশনেই থাকুক না কেন, আওয়ামী লীগের 3.5 বছর কিন্তু তিনি সরকারের চাকরি করেছিলেন এবং 3.5 বছর আওয়ামী লীগ পাওয়ারে ছিল। সুতরাং তার সম্পর্কে যে অভিযোগটি এখন তোলা হচ্ছে, এই অভিযোগটি যদি আমি জানতে চাই আওয়ামী লীগের কাছে, যে আপনারা যে 3.5 বছরে তার যে ভূমিকাটি আপনি এখন সামনে নিয়ে আসছেন, আপনারা যেটি বলতে চাইছেন যে তিনি এটি ছিলেন না, তিনি পাকিস্তানের এজেন্ট ছিলেন, তাহলে আপনি পাকিস্তানের একজন এজেন্টকে 3.5 বছর যে এই রকমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন, তার জন্য আপনি কখনো কি জাতির কাছে ক্ষমা চেয়েছেন? আপনি কি তার জন্য কখনো জাতির কাছে সরি বলেছেন? আপনি সরি বলেননি। আমার কাছে যেটি মনে হয়, আজকের যে বিতর্কগুলো বা যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, এর পেছনে কতগুলো রাজনৈতিক কারণ আছে। 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডর পেছনে একটা দীর্ঘ রাজনৈতিক মোটিভ আছে। পৃথিবীর বহু জায়গায় জাতীয়তাবাদী নেতাদেরকে হত্যা করার ইতিহাস আছে, কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের ঘটনাটি অন্য জায়গার থেকে ভিন্ন। আপনি যদি আলেনদের কথা বলেন, আপনি যদি পৃথিবীর জাতীয়তাবাদী নেতাদের কথা বলেন, একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু 75 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু, তার আত্মীয় স্বজন এবং তার আশপাশে যারা ছিলেন সবাইকে নিশ্চিহ্ন করার পেছনে একটা সুদূরপ্রসারী রাজনৈতিক লক্ষ্য ছিল, একটা অংশকে নিশ্চিহ্ন করে ফেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার পরের যে ঘটনাগুলো আমরা ইতিহাসের পাতায় দেখি, সেই হত্যাকাণ্ডের, নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে এক একটা পার্টে এক একজনের ভূমিকা ছিল। সেই ভূমিকার জায়গাটি আপনি যখন আলোচনায় নিয়ে আসেন, কারো ভূমিকাটিকে আপনি বারবার সামনে নিয়ে আসেন, কারো ভূমিকাটিকে আপনি সামনে নিয়ে আসেন না। 75 সালে, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে, 75 সালের যে ঘটনার পরে যারা পাওয়ারে আসলেন, তার আগের যে বঙ্গবন্ধু সরকারের যে ক্যাবিনেট, মাত্র 3 জন বাদে সবাই ফিরে এলেন, যারা শপথ করালেন, যারা পরবর্তীকালে খুনিদেরকে কেউ বিভিন্ন দূতাবাসে চাকরি দিলেন, কেউ রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মতন সুযোগ করে দিলেন, কিন্তু তার মধ্য থেকে আপনি একজনের ভূমিকাটি বারবার সামনে নিয়ে আসতেন, অন্যদেরকে আপনি রাজনৈতিকভাবে আপনার সাথে নিয়েছেন। যদি সেনাবাহিনীর উপপ্রধানের দায় আমি অবশ্যই দিব, তাহলে আমি সেনা প্রধানের দায় দিব না? দেশের রাষ্ট্রপতিকে খুন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু দেশের সেনাপ্রধান সেটি জানেন না, এটি আমি বিশ্বাস করতে চাই না। আবার সেই সেনাপ্রধানকে আপনি পরবর্তীকালে এমপি নিয়ে পার্লামেন্টে নিয়ে আসেন, তারপরে যদি আমি আপনাকে বলি যে এই ঘটনাগুলো ঘটার পরেও আপনি উপপ্রধানকে যে দায়টি দিচ্ছেন, হয়তো তার কতগুলো ভূমিকা আছে, আমি স্বীকার করি, ইতিহাস বলছে তিনি এই ঘটনার বেনিফিশিয়ারি, কতটুকু পরিকল্পনা করেছেন সেটি ইতিহাস ঠিক করে দিবে। কিন্তু আপনি তাকে যখন বারবার নিয়ে আসেন, এর সাথে অথবা প্যারালাল যে ভূমিকাগুলো, সেই চরিত্রগুলোকে সামনে আনেন না, তখন আমি যদি বলি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে আপনি একটি ভূমিকাকে, একটি চরিত্রকে বারবার হাইলাইট করছেন, আমার কি সেটি অন্যায় হবে? জি, শরীফুল ইসলাম শরীফ, আপনার কাছে আবার আসবো আমি। মারুফা আক্তার পপি, এটা কি শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার জন্যই তাকে বেশি সামনে আনা হচ্ছে, নাকি সত্যিকারে তার ভূমিকায় সবচেয়ে বেশি শক্তিশালী ছিল বা তার প্রভাব বলয়টা বেশি ছিল, সেজন্যই এটি করা? যে আর কিছু প্রশ্ন জানতে চেয়েছেন শরীফুল ইসলাম শরীফ, যে আওয়ামী লীগ। ধন্যবাদ জাহিদ ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সহ আলোচক মুশারফ ভাই, শরীফ ভাই সহ, কারণ ওনারা একসময় আমরা একসাথেই ছাত্র রাজনীতি করেছি, সমসাময়িক সময়ে মধুর ক্যান্টিনে অনেক সময় দেখা সাক্ষাৎ হয়েছে। তো আজকে ওই টাইপের দেখা সাক্ষাৎই আমি মনে করি যে রাজনৈতিক আলোচনা, তর্ক বিতর্কই হবে। তো আজকে আগস্ট মাস, শোকের মাস। আমি শুরুতে শরীফ ভাই যে কথাটা বলল, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ, বঙ্গমাতা সহ, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 15ই আগস্টের খুনিদেরকে মানে বিচার চেয়ে এবং 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে, পাশাপাশি 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলায় আইবি রহমান সহ
যে 24 জন নিহত হয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি, শরীফ ভাই যে কথাটা বলেছেন যে ইতিহাসই নির্ধারণ করে দিবে, এবং ইতিহাসের দিকে আমরা যদি দেখি যে সত্যিকার অর্থেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এবং ওই সময় তার ডাকে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে। এইখানে কিন্তু আসলে কোনো তর্ক বিতর্কের কোনো সুযোগ নাই। অথচ আমরা যে জিনিসটা পরবর্তীতে জিয়াউর রহমান সৃষ্ট যে রাজনৈতিক দল, জাতীয় গণদল বলেন বা পরবর্তীতে জাতীয়তাবাদী দল বলেন, যে বিএনপির কাছ থেকে আমরা কিন্তু বঙ্গবন্ধুকেও তার যথাযোগ্য মর্যাদাটা দেওয়া হয়নি। এটাই কিন্তু একদম স্পষ্ট। বরঞ্চ বঙ্গবন্ধুকে নিয়ে তারা অনেক সময় বিভিন্ন রকমের কটূক্তি কটুবাক্য করে। বঙ্গবন্ধুকে শুধু 75 সালের 15ই আগস্টে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে বঙ্গবন্ধুর দেশ পরিচালনা, বঙ্গবন্ধুর পরিবারের চরিত্র হনন, বঙ্গবন্ধুর রাজনৈতিক চরিত্র হনন, সমস্ত কিছু অপরাজনীতির মাধ্যমে তারা বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে যে শরীফ ভাই যে কথাটা বলল, যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইবারের 15ই আগস্টেও একদম পরিষ্কার করেছে যে এইটা তো অবশ্যই, এটা কিন্তু আজকে একদম পরিষ্কার পানির মতো স্বচ্ছ যে এই বঙ্গবন্ধু হত্যার 15ই আগস্টের হত্যার মাস্টার প্ল্যানার ছিল জিয়াউর রহমান। এটা আজকে একদম পানির মতো স্বচ্ছ। এবং তার পরবর্তীতে জিয়াউর রহমান নট অনলি বেনিফিশিয়ারি, জিয়াউর রহমান যে কাজটা করলো, বঙ্গবন্ধু এত বড় একটা হত্যাকাণ্ড ঘটানোর পরেও এই যে ইনডিমনিটি অধ্যাদেশ জারি, তারপরে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন জায়গায় ধরেন যে দেশে বিদেশে খুনিদেরকে প্রোভাইড করা, তো এই সব কিছু আচার আচরণের বিএনপির আচার আচরণের মাধ্যমেই কিন্তু বোঝা হয়ে যায়। আর শরীফ ভাই যে কথাটা বললেন যে জিয়াউর রহমান যে 3.5 বছর যে সেনাবাহিনীতে চাকরি করেছেন, বঙ্গবন্ধু দেশটা গঠন করার পরে, স্বাধীনতার পর বঙ্গবন্ধু চেয়েছিলেন সবাইকে নিয়ে, সব কিছু বলে সবাইকে নিয়ে উনি বাংলাদেশটাকে গড়বেন। তো এই কারণে হয়তোবা ওই 3.5 বছর এইগুলি নিয়ে অত বেশি আলাপ আলোচনা হয়নি। কিন্তু আজকের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছেন যে নট অনলি জিয়াউর রহমান এবং যারা ওই সময় জিয়াউর রহমান সহ অন্যরা যারা ছিলেন সেনাবাহিনীর অফিসার, অনেকের ধরেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, অনেকের ফাঁসি কার্যকর হয়েছে, যারা বিদেশে আছেন তাদেরকেও দেশের মাটিতে এনে ইনশাল্লাহ বিচার করা হবে। আর আজকে জিয়াউর রহমান যে মাস্টার প্ল্যানার জিয়াউর রহমান, উনার সম্পর্কেও জাতি ঐক্যবদ্ধ এবং জাতির এইটা চাহিদা যে প্রয়োজনে ন্যাশনাল কমিশন গঠন করে এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সত্যিকারের মাস্টার প্ল্যানার, যে উনি সহ এবং যারা এর ব্যাকগ্রাউন্ডে করেছে, যারা এর সাথে জড়িত। কারণ বঙ্গবন্ধু হত্যাটা কিন্তু শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আমার মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর মাধ্যমে আমার বাংলাদেশের উন্নয়নের চাকাটাকে পিছনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, শুধু রাজনৈতিক একটা হত্যাকাণ্ড না, এইটা মুক্তিযুদ্ধর আমরা যে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে দেশটা পেয়েছি, এইটা আমার 30 লক্ষ মা বোনকে আবার নতুন করে ধর্ষণ করা হয়েছে, আমার 30 লক্ষ শহীদকে আবার নতুন করে হত্যা করা হয়েছে। এই বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এইগুলি কিন্তু চলে আসছে। এই আবার বাংলাদেশটাকে নতুন করে পিছনে, বাংলাদেশটার স্বাধীনতাকে হত্যা করা হয়েছে, স্বাধীনতাকে বুলেটবিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশটাকে পিছনের দিকে ফিরে দেওয়া হয়েছে। মারুফ আক্তার পাপি, আপনার কাছে আবার আসবো আমি। এবিএম মোশাররফ হোসেন, রাজনীতির বিতর্ক কেন? বিতর্ক শুধুমাত্র রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো বিষয় ছিল যে সুদূর প্রসারী কোনো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক মারুফ আক্তার পপি এবং শরীফুজ্জামান শরীফ। আমার যে কথাটি আপনার যদি আমাদের শরীফুজ্জামান শরীফের বক্তব্যটা শোনেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে আজকে জিয়াউর রহমানকে কেন প্রতিপক্ষ করা হয়েছে। কারণ জিয়াউর রহমান রাজনীতিতে এসেছেন এবং একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্ত প্রতিপক্ষ। জিয়াউর রহমান সাহেব যদি রাজনীতিতে না আসতেন, রাজনৈতিক দল যদি না করতেন, আমার মনে হয় এই যে প্রসঙ্গগুলি আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলি ওঠার মতো কোনো সুযোগ ছিল না। কারণ আপনাকে আমি কিছু উদাহরণ দিয়ে আমি বলি।
স্বাধীনতার পর বাংলাদেশের প্রধান সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ সাহেব। 2018 সালে আজকের কাগজ একটি পত্রিকা ছিল আগে, আপনার নিশ্চয় মনে আছে, সেই পত্রিকায় জাহিদ হাসান নামক একজন সাংবাদিকের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে উনি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো সেনাবাহিনী প্রধান ছিলেন, তো শেখ মুজিবুর হত্যাকাণ্ডের দায় দায়িত্ব তো আপনাকে নিতে হবে। সেখানে জেনারেল শফিউল্লাহ কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে, এই দায়িত্ব তো আমি নেব না, এই দায়িত্ব নিতে হবে ঢাকা ব্রিগেড কমান্ড, মানে যখন এখন তো ক্যান্টনমেন্ট যেটা, এটা তো 46 ব্রিগেড কমান্ড ছিলেন, এই ব্রিগেড কমান্ডার কর্নেল শাহবাজ জামিলকে নিতে হবে। কারণ আমি তাকে নির্দেশ দিয়েছিলাম, কারণ সেনাবাহিনীর প্রধানের কাছে তো আর্মি থাকে, মানে ফোর্স থাকে না, ফোর্স থাকে কিন্তু কমান্ডারের কাছে। শাহবাজ জামিল সেদিন কোনো ভূমিকা গ্রহণ করে নাই, সুতরাং এই দায়িত্ব শাহবাজ জামিলকে নিতে হবে। জিয়া রহমানের প্রসঙ্গ কিন্তু তখন আলো। আর আপনি দেখবেন যে জিয়াউর রহমান কী ছিলেন, বাংলাদেশের সামরিক আমরা যতটুকু পড়েছি যে কয়েকজন সামরিক অফিসার যুদ্ধ করেছেন, কারণ জেনারেল ওসমানী সাহেব ছিলেন রিটায়ার্ড ম্যান, তাকে এনে জেনারেল করা হয়েছে, সর্বাধিনায়ক করা হয়েছে, কিন্তু যারা ইন সার্ভিসে ছিলেন তার মধ্যে জিয়াউর রহমান ছিলেন সবার সিনিয়র, তারপর শফিউল্লাহ সাহেব, খালেদ মোশাররফ এরা। তারপর আপনি দেখবেন স্বাধীনতা যুদ্ধের সময় যে 3টি ফোর্স হয়েছিল, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, প্রথম ফোর্সটি কিন্তু হয়েছিল জেড ফোর্স, কারণ জিয়াউর রহমান সিনিয়র বলে তাকে মাধ্যমে একটি ফোর্স তৈরি করা হয়েছে। তার 2 মাস পর হয়েছে কিন্তু কে ফোর্স, শফিউল্লাহ ফোর্স, তারপর হলো খালেদ মোশাররফের ফোর্স। সুতরাং এখানেও জনাব জিয়াউর রহমান সাহেবের ভূমিকা কিন্তু স্পষ্ট ইতিহাসে, কোনো আপনার নেই। তারপর আপনি দেখবেন যে মারুফ আক্তার পপিদের ক্যাবিনেট সচিব ছিলেন, পরবর্তী সময় রাজনৈতিক উপদেষ্টা ছিলেন জনাব এসটি ইমাম সাহেব। এসটি ইমাম তখন রাঙ্গামাটিতে এডিসি ছিলেন। জিয়াউর রহমান সর্বপ্রথম এই এসটি ইমাম সহ এখন যেটা মাটিরাঙ্গা খাগড়াছড়িতে, সেখানে কিন্তু বেসামরিক প্রশাসন উনি চালু করেছিলেন। এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের অংশ, এগুলো কিন্তু মিথ্যা না। তো সুতরাং জিয়াউর রহমানের ভূমিকা, এবং আপনি যদি দেখেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার স্বামী ওয়াজেদ সাহেব, উনি এশিয়ান ডাইজেস্ট নামক একটা পত্রিকায় সাক্ষাৎ দিয়েছিলেন, এবং উনি বলেছেন শেখ হাসিনা এবং আমি নিজে মালিবাগ তাদের এক আত্মীয়র বাসায়, ডক্টর মোজাম্মেল সাহেবের বাসায় তখন আমরা আত্মগোপন করতে গিয়েছিলাম, সেখানে বসে আমরা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। এটা কিন্তু জনাব ওয়াজেদ সাহেবের বক্তব্য। এখন এই সকল ঘটনা, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, এগুলো মনে হয় একটা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার একটাই। আর একটু আমি কথা বলি, কারণ মারুফ আক্তার পপি আছে, যে 1972 সালে দেশ যখন স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেব ফিরে এসে যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, 1972 সালের 26শে মার্চ তৎকালীন সরকারি পত্রিকা দৈনিক বাংলা, সেই বাংলায় স্বাধীনতা দিবসের সংখ্যায় জিয়াউর রহমান সাহেবের একটি লেখা ছাপিয়েছিলেন, একটি জাতির জন্ম। তখন কিন্তু স্টিল আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সেখানে কিভাবে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেব দিয়েছেন সেটা কিন্তু স্পষ্ট ভাষায় জিয়াউর রহমান সেই তার প্রবন্ধে উল্লেখ করেছেন। তৎকালীন আমল, যদি সেই দিন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্ক থেকে আওয়ামী লীগের আপত্তি ছিল, কারণ জিয়াউর রহমান তো তখন ওই সরকারের অধীনে একজন সামরিক কর্মকর্তা, তাহলে তো তার এই যে লেখাটার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিবাদ করতে পারতেন, কিন্তু একটি কথাও কিন্তু বলেন নাই জিয়াউর রহমান। আপনি যদি সেই লেখাটার লাস্ট প্যারাটা যদি দেখেন, যে রাত 2:15 বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, স্বর্ণের অক্ষরে লেখা এই দিনটির কথা বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না, কোনো দিনও না, কারণ ওই দিন উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ সরকার কিন্তু এই লেখার ব্যাপারে একটি প্রতিবাদ করেন নাই। ওই লেখায় তো উনি স্পষ্ট উল্লেখ করেছেন অন দ্য বিহাফ অফ, ঠিক আছে, সেটা তো আসে, কারণ আপনার স্বাধীনতা এখানে তো রাজনৈতিক যুদ্ধ, সেটা তো বলেন না আপনি। না রাজনীতি না, এটা আওয়ামী লীগ তো 1970 সালে স্বাধীনতায় নির্বাচনে জয়যুক্ত, সুতরাং রাজনৈতিক শক্তি তো আওয়ামী লীগ। কিন্তু জিয়াউর রহমানের সামনে আপনি দেখেন যে আজকে রাজনৈতিক শক্তি কি হতো, যদি আজকে পাকিস্তানের যুদ্ধের মধ্যে সমঝোতা হতেন, রাজনীতিবিদরা কিন্তু তারা নিজেরা সমঝোতার মধ্যে রক্ষা পেয়ে যেতেন, কিন্তু একজন ইন সার্ভিস অফিসার সে স্বাধীনতার ঘোষণা করে, তার একটা ফায়ারিং স্কোয়াডে বিচার হতেন। জিয়াউর রহমান সাহেব কিন্তু সেই জীবনের কথা চিন্তা করেন নাই। নাম্বার 1, আমি আরেকটু আপনাকে বলতে চাই যে এই যে কথাগুলি বলা হচ্ছে, তারপর আপনি দেখবেন
যে আজকে বাংলাদেশে বলা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না। তারপর আরেকটি আমি কথা বলি, 1974 সালে বাংলা একাডেমিতে সেক্টর কমান্ডার যারা ছিলেন তাদের একটি সভা হয়েছিল। সেই সভাতে সকল সেক্টর কমান্ডাররা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান সাহেবের নাম যখন ঘোষণা করা হয় তখন সেই সভাতে যিনি ঘোষক ছিলেন, ওখানে তখন জনাব শফিউল্লাহ সাহেব, খালেদ মোশাররফ, সকল সেক্টর কমান্ডার উপস্থিত ছিলেন। সেখানে সেই ঘোষক বলেছেন, এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন উনি মেজর জেনারেল সাহেব, উপপ্রধান জনাব জিয়াউর রহমান সাহেব। আওয়ামী লীগের পক্ষ থেকে তখনও কিন্তু প্রতিবাদ হয়নি। এখন কেন প্রতিবাদ? কারণ জিয়াউর রহমান সাহেব, এবং আপনি একটা জিনিস রাখবেন না, এখানে মারুফ আক্তার পপি বলেছে যে 75-এর পর জিয়াউর রহমানের ভূমিকা। 75-এর পর আপনাদের জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়েছে 25শে আগস্ট। 9 তারিখ পর্যন্ত কিন্তু জেনারেল শফিউল্লাহ সাহেব সেনাবাহিনীর প্রধান ছিলেন। এবং আপনি জেনারেল শফিউল্লাহ সাহেবের যদি একটি সাক্ষাৎকার দেখেন, আপনি দেখবেন ইদানিং আমাদের ইউটিউব বা অনলাইনে বগে যে ফারুক রশিদরা যে ট্যাঙ্ক নিয়ে হামলা করেছিলেন সেই ট্যাঙ্কের মধ্যে কোনো গোলাবারুদ ছিল না। জেনারেল খালেদ মোশাররফ 17 তারিখ, যেটা জেনারেল শফিউল্লাহ সাহেবের বক্তব্য, যে আমাকে বঙ্গভবনে বললো যে স্যার ওরা যে ট্যাঙ্ক নিয়ে ফাইট করেছে ওর মধ্যে তো কোনো গোলাবারুদ অ্যামিউনিশন ছিল না, আর্মির ভাষায় মানে বলে ছিল না। আমি তো 15 তারিখ বিকালে ওদেরকে দিয়েছি। তখন জেনারেল শফিউল্লাহ, আমার শরীরের মধ্যে একটা বিদ্যুৎ খেলো। আমি বললাম, কেন তুমি তাদেরকে দিয়েছ? কেন তুমি দিয়েছো? তো আমরা তো ওদের বিরুদ্ধে ফাইট করতে পারতাম। এখন এইসব কথাগুলি প্রমাণ করে। এবং শুধু তাই না, আজকে যে এই ফারুক, কর্নেল ফারুক, তার সাথে খালেদ মোশাররফের সাথে সম্পর্ক, আপন মামা ভাগনার সম্পর্ক, সেই নিয়ে তো প্রশ্ন তোলা হচ্ছে না। সেই নিয়ে তো খালেদ মোশাররফ সম্বন্ধে তো প্রশ্ন তোলা হচ্ছে না, কেন গোলাবারুদ দেওয়া হলো, কেন ফারুক। এবং শুধু তাই না, আপনি যদি এখন এই যে 15ই আগস্ট সম্পর্কে ডেইলি টিভিতে টকশোগুলি আসে, সেখানে যদি আপনার এই যে জাফর ইমাম সাহেব অথবা মেজর নাসিরের বক্তব্যগুলি শোনেন, যে তখন বললেন যে একদিন ফারুক সাহেব আসলো যে আমি এখন রাষ্ট্রপতির বাসভবনে হামলা করব ট্যাঙ্ক নিয়ে। এটা কিন্তু ট্যাঙ্ক নিয়ে। আমি তাৎক্ষণিক আমার কমান্ডার খালেদ মোশাররফকে জানালাম যে ফারুক সাহেব তো এই কথা বলছে, তো তুমি ওকে শান্ত করো। তো সুতরাং এই সকল ঘটনা আজকে জিয়াউর রহমান, অথচ আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যেই ঘটনায় জিয়াউর রহমানের সাথে এই ধরনের কোনো সামরিক কর্মকর্তার বক্তব্য আছে জিয়াউর রহমান এইরকম কোনো ঘটনার সাথে জড়িত ছিলেন। তো সুতরাং আজকে শুধু বিএনপির মতো একটি দল তৈরি করেছে, আজকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বলে আজকে জিয়াউর রহমানকে আজকে তাদের টার্গেট বানানো হয়েছে, যার জন্য জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান যুদ্ধ করেছে কিনা। এবং আমি বাংলাদেশের আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, প্রথম বাংলাদেশে বেসামরিক প্রশাসন কুড়িগ্রামের বৌমারিতে চালু করেছিলেন জিয়াউর রহমান। উনি নিজে উদ্বোধন করেছিলেন, যেটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সকল ডকুমেন্টসে আছে। আপনি দেখবেন যে প্রথম সামরিক প্রশাসন, এবং যেখান থেকে 4 লক্ষ টাকা ট্যাক্স আদায় করে সেই ট্যাক্স প্রবাসী সরকারকে দেওয়া হয়েছে। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আবার আসবো। আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আমরা রাজনীতিতে বিতর্ক থাকলেও ইতিহাসের সত্যকে তো স্বীকার করতে হবে, সেই সত্যকেই তো আমরা স্বীকার করতে চাই না। প্রথম জায়গাটি হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডগুলো শুধুমাত্র একজন ব্যক্তিকে আক্রান্ত করলাম বা একজন ব্যক্তির উপরে গুলি করলাম সেরকমের না। প্রত্যেকটি হত্যাকাণ্ডের পেছনে এক এক ধরনের মোটিভ থাকে, এক এক ধরনের উদ্দেশ্য থাকে। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের সেনা অভ্যুত্থানে 2জন প্রেসিডেন্টকে আমরা হারিয়েছি, এবং 2টো হত্যাকাণ্ড জিয়াউর রহমান চট্টগ্রামে যেদিন এই সেনাবাহিনীর অভিযানে অথবা তাদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন, তার পাশেই সে সময় বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা বদরুদ্দোজা চৌধুরী কিন্তু ঘুমিয়েছিলেন, নাজমুল হুদাও ছিলেন, বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা ছিলেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর খুনিরা কিন্তু ঢাকা শহরে ঘুরেছে, তার আত্মীয় স্বজন কে কোথায় আছে, বাড়িতে বাড়িতে আক্রমণ করেছে এবং তাদেরকে হত্যা করেছে। অর্থাৎ মোটিভটা, উদ্দেশ্যটা ভিন্নতা রয়েছে, এবং তার উপরে ভিত্তি করেই তারা তাদের এই যে অন্যায় কাজটি, সেই অন্যায় কাজটি পরিচালনা করে। এখন আপনি এই জায়গাটিতে জিয়াউর রহমানকে যে উদ্দেশ্যের সামনে নিয়ে আসছেন, তার পেছনে আমার কাছে মনে হয় যে ওই যেটি আমি বললাম, যে একটা পলিটিক্যাল ডিসিশন অথবা পলিটিক্যাল ডিবেট তৈরি করার জন্য এই জায়গাটিতে আমি জিয়াউর রহমানের ভূমিকা
পোস্ট 75 এবং প্রি 75 দুটো ভাগে ভাগ করব। আমি জিয়াউর রহমানের শাসনকালের সব কিছুই খুবই আমরা ভালো ছিলাম, এই জায়গাগুলোতে যথেষ্ট তর্ক করার সুযোগ আছে, কিন্তু আপনি তার ওই রাজনৈতিক অ্যাকশনগুলো নিয়ে তর্ক না করে যে বিষয়টি মীমাংসিত, আমি যেটুকু মনে করি যে তার মুক্তিযুদ্ধকালীন তার যে ভূমিকা, সেই ভূমিকাটি নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের বাইরে থেকে তার সহকর্মী যারা পরবর্তীকালে তার রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের কাছ থেকে এই ধরনের তর্ক আমি শুনিনি, এই প্রশ্নগুলো তারা করেননি। তার অধীনে যারা যুদ্ধ করেছেন তাদের একটি বড় অংশ পরবর্তীকালে প্রো আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছে। আমি কিন্তু তাদের কাছ থেকে এই বিতর্কগুলো শুনিনি। সুতরাং এই জায়গাটিতে আপনি যখন তার ওই যে ভূমিকাগুলো নিয়ে প্রশ্ন তোলার উদ্দেশ্য, আমার কাছে মনে হয় যে এটি ইতিহাসের গতি প্রকৃতি নির্ধারণ করার থেকে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যটা প্রধান। আমি আবার বলছি যে 1975 সালের যে হত্যাকাণ্ডটি ছিল, সেই হত্যাকাণ্ডটির পেছনে একটা সুদূর প্রসারী রাজনৈতিক লক্ষ্য ছিল, এবং সেই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারিদের অনেকেই আমাদের এখানে আছে। তার মধ্যে জিয়াউর রহমানকে আমি ওই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বলতে পারি। কিন্তু আপনি যখন সমস্ত দায়টি তার কাঁধে চাপিয়ে দিচ্ছেন, কি দায়? কর্নেল রশিদকে তিনি নিয়ে এসেছেন। ইয়েস, আপনি যে হুসেন মোহাম্মদ এরশাদ, যে আপনার পলিটিক্যাল রাজনৈতিক বন্ধু, যে আপনার রাজনৈতিক সহকর্মী সহযাত্রী, সেই হুসেন মোহাম্মদ এরশাদ বঙ্গবন্ধুর হত্যাকারী, একটি দেশের স্থপতি যিনি, তার হত্যাকারীকে নিয়ে এসে রাষ্ট্রপতি প্রার্থী করলো। এরশাদ, ওটা আপনার কাছে কখনো অপরাধ মনে হয় না। আপনার অপরাধ মনে হয় আর একজন হত্যাকারী খুনি রশিদকে এমপি বানানো, ওটি আপনার কাছে বারবার মনে হয় যে কেন তাকে করলো। কোনো কাজটি যে নেয় আমি সেটি বলছি না, আমি দুটো কাজকে আমি অন্যায় মনে করছি, কিন্তু আপনি অন্যায় কাজ কোনটা? যেটা আপনার পছন্দ সেটিকে আপনার কাছে অন্যায় মনে হচ্ছে না, যে কাজটি আপনার অপছন্দ সেটিকে আপনি অন্যায় মনে করছেন। আপনি এখানে বলছেন 3 নভেম্বরের পরে খুনিদেরকে পুনর্বাসিত করেছে। জিয়াউর রহমান এসেছে কিন্তু 7 নভেম্বরের পরে, আর জেল হত্যাকাণ্ড হয়েছে 3 নভেম্বর। সুতরাং পরবর্তীকালে আপনি জিয়াউর রহমানের ভূমিকাটা নিয়ে আসছেন, কিন্তু এই যে খুনিদেরকে ব্যাংককে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন যিনি, শমশের মোবিন চৌধুরী, একজন ঊর্ধ্বতন সে সময় সেনা কর্মকর্তা, তিনি কিন্তু পলিটিক্যালি এখন আওয়ামী লীগের কাছাকাছি আছে। সেই জিনিসটা আপনি যদি না আনেন, বিএনপিতেও ছিলেন দীর্ঘদিন, তিনি বিএনপিতে ছিলেন, তখন পর্যন্ত আপনি তার সমালোচনা করলেন। যখন তার রাজনৈতিক গতি পরিবর্তন করে আপনার কাছাকাছি এলেন, তখন কিন্তু আপনি তার সমালোচনাটি করছেন না। খন্দকার মোস্তাক সরকারকে যিনি শপথ করালেন, তার ভূমিকাটি নিয়ে ইতিহাসে কিন্তু আপনি আলোচনা করছেন না। তার কারণ হচ্ছে ইতিহাস হচ্ছে এটুকুই, যেটুকু আমার পছন্দ হচ্ছে আমি সেটুকুই গ্রহণ করব, যেটুকু পছন্দ হচ্ছে না আমি সেটুকু গ্রহণ করব না। এই ঘটনাটা যদি অব্যাহত থাকে, আপনি এটিকে যদি অবিরাম চালিয়ে যেতে থাকেন, তাহলে ইতিহাসের যে স্বাভাবিক যে গতি, সেই গতি বাধাগ্রস্ত হয়, এবং এর ভেতর থেকে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, আপনি সত্যি কথা, এই সময়কালে কোথায় কোন কবরে কার লাশ আছে কি নেই, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশে এই রকমের একটা, সারা পৃথিবী একটা মহামারী মোকাবেলা করছে। এই মহামারীর থেকে আপনার যে নেক্সট ইকোনমি, সেটি আপনি কোন দিকে পরিচালিত করবেন? আপনার এই মুহূর্তে দেশের মধ্যে অসংখ্য সমস্যা আছে, সেই সমস্যাগুলো এই বিতর্ক দিয়ে আমি মনে করি যে সময় কম। জি, আপনার কাছে আবার আসবো আমি। শরীফুজ্জামান শরীফ, মারুফা আক্তার পপি, যেটি বলছেন যে যেটি আমার সুবিধা হয় বা যেটিকে আমার জন্য ভালো হয় রাজনীতিতে, শুধু সেইটুকুই আমরা গ্রহণ করি, যে অভিযোগটি তিনি করলেন। আসলে যেটুকু সুবিধা যেটুকু অসুবিধা এটা বিষয় না, ইতিহাসের সত্যতা এটাই আমার কাছে মেইন, যে ইতিহাসের সত্যতাটাকে আপনার সামনে আনতে হবে। তা জিয়াউর রহমান যে কথাটা বললেন, যে এই মুশারফ ভাই যে জিনিসটা বললেন, যে জিয়াউর রহমান হলো একটা খুবই ঠান্ডা মাথার একজন, মানে ক্লিয়ার, মানে একটা ঠান্ডা মাথার যে একজন কিলার। যে বিভিন্ন ওই বঙ্গবন্ধুর খুনি ফারুক রশিদ বিভিন্ন জায়গায় কিন্তু নিজেরা
খুনিদের স্বীকারোক্তির মাধ্যমেই কিন্তু বিষয়গুলি বের হয়ে আসছে। জুনিয়র অফিসাররা বলছে, জিয়াউর রহমান বলছেন গো এহেড, তারপরে আবার পরবর্তীতে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের কাছে যাওয়া হয়েছে, জিয়াউর রহমান শেভ করতেছিলেন ঠান্ডা মাথায়, মানে বঙ্গবন্ধু হত্যা ঘটনার এইরকম একটা দুঃসংবাদ শোনার পরেও তার কোনো রিয়াকশন নাই। সো হোয়াট, মানে তাতে কি হয়েছে? বঙ্গবন্ধুর মতো লোকটা সপরিবারে হত্যা করা হয়েছে, তারপরে ওনার মতো একজন লোকের হলো সো হোয়াট, মানে তাতে কি হয়েছে? জিয়াউর রহমান একদম ঠান্ডা মাথার একজন কিলার। আর এই যে জিয়াউর রহমান একজন রাজনৈতিক উচ্চবিলাসী। এখন উনি যদি ওনার একদম প্ল্যানার, মাস্টার প্ল্যানার এবং প্ল্যানিংয়ের অংশ না হতো, তাহলে জিয়াউর রহমান মানে সেনাবাহিনীর একজন অফিসার হয়ে মানে উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল, এবং আমরা জানি পরবর্তীতে ওনার হা না ভোট, মানে দল গঠন করা, এই সমস্ত বিষয় আসা একবারে শুরু থেকেই। এবং আজকে যে বিষয়টা আসছে যে ঘোষক, হ্যাঁ, জিয়াউর রহমানের যে ঘোষণাটা এবং জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা, আপনারা সবাই জানেন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা পরবর্তীতে ইতিহাস আপনি যত ঘাটবেন তত ইতিহাসের সত্যতা বের হয়ে আসবে। এবং আমরা যখন ইতিহাস ঘাটতে যাই যে জিয়াউর রহমান যে সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন না, এবং উনি যে পাকিস্তানের এজেন্ট ছিলেন, হ্যাঁ, উনি নাকি, আমরা পরবর্তীতে ইতিহাস ঘাটতে যাই দেখলাম উনি বেসিক্যালি গিয়েছিলেন সুভাষ দাস থেকে, মানে পাকিস্তানিদের পক্ষ থেকে অস্ত্র খালাস করার জন্যে। হ্যাঁ, তো ওইখানে যায় চিটাগাংয়ের পরিস্থিতির মানে আওয়ামী লীগ নেতৃবৃন্দদের চাপে চোপে পইরা আর ওইখানে লোকজনের চাপে পইরা উনি ঘোষণা দিলেন। এবং সেটাও কিন্তু উনি কখনো বলেন নাই যে উনি ঘোষক। উনি করছেন কি, আলটিমেটলি উনি যে এটা দিয়েছেন, যে প্রচারটা করেছেন স্বাধীনতার পক্ষে, ওইটাও ওনার ভাষণেও কিন্তু উনি বলেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি একটা টেলিভিশনের মালিক, এইখানে কিন্তু আপনার অনেক ঘোষক নেন, অনেক কিছু নেন। উনি কি করেন, উনি আপনার ঘোষক বলে যে আজকে 10টার সময় এই প্রোগ্রাম, 8টার সময় এই প্রোগ্রাম, তার মানে উনি কিন্তু এইখানকার টেলিভিশনের হর্তাকর্তা না। টেলিভিশনের মেইন কিন্তু আপনার প্রযোজক আছেন, আপনার মালিক আছেন, নিউজ এডিটর আছেন, আপনারাই কিন্তু মেইন। এইখানে কিন্তু সিইওটাই মেইন। হ্যাঁ, কাজেই জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমানের রাজনীতিটাই ছিল একদম ঠান্ডা মাথায় দখলদারিত্বের রাজনীতি। উনি ক্ষমতা দখলের উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, শরীফ ভাই যে কথাটা বলেছে আমরা দেখেছি, আলমদেওকে হত্যা করা হয়েছে, সুকর্ণকে হত্যা করা হয়েছে, এবং পার্শ্ববর্তী দেশ আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা ছিল রাজনৈতিক, মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য। আর বঙ্গবন্ধুকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর পুরা পরিবারকে হত্যা করা হয়েছে। মানে নট অনলি এটা বঙ্গবন্ধুকে হত্যা, রাজনৈতিক ঠান্ডা মাথায়, যে পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নষ্ট করার জন্য আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর রক্ত বীজকে, ছোট্ট মানে 8 বছরের মানে 10 বছরের রাসেলকে হত্যা করা হবে। বঙ্গবন্ধুর কোনো রক্ত বীজ বাংলাদেশের মাটিতে রাখা যাবে না, মুক্তিযুদ্ধের কোনো চেতনা বাংলার মাটিতে রাখা যাবে না। এবং সেদিন আপনারা জানেন যে মানে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বড় মানে জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন শেখ হাসিনা ওয়াজেদ সাহেবের সাথে বিয়ে হওয়ার পরে পাশের বাড়িতে থাকতেন। খুনিরা জানতো না যে দেশরত্ন শেখ হাসিনা দেশের বাইরে আছেন, মানে তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে। উনি পাশের যে বাড়িতে থাকছেন ওই বাড়িতেও কিন্তু হামলা করা হয়েছে। শরীফ ভাই বলেছে পরবর্তীতে খুঁজে বঙ্গবন্ধুর প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতেও হামলা করা হয়েছে। শুধু সেইখানেই কিন্তু শেষ নয়, এবং পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখলাম যে পিতার অসমাপ্ত, ওই দিন মানে জিয়াউর রহমানের প্ল্যানের অংশ ছিল একদম বঙ্গবন্ধুর টোটাল রক্তবীজকে হত্যা করে ফেলা। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা যখন বেঁচে গেলেন এবং পরবর্তীতে উনি যখন এসে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্ধার করার মানে লড়াই সংগ্রামে নামলেন, তখন ওই পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য খালেদা জিয়া এবং খালেদা জিয়ার জামাত বিএনপির শাসনামলে তারেক জিয়া নতুন করে আবার করলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগের সভাপতি, হ্যাঁ, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলার মতো একটা জঘন্য 21শে আগস্ট একটা জঘন্য গ্রেনেড হামলা করা হলো। এবং এর জন্য সেদিন কিন্তু সংসদে চলতেছিল, সংসদে কিন্তু তার জন্য এত বড় একটা ঘটনা ঘটলো, সংসদে কিন্তু একটা দুঃখ, একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি জামাত সরকার নিল না। এবং এই ঘটনারও এই আলামত যেন নষ্ট করার জন্য সেদিন আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন ওই যে হসপিটালে যেন ঠিকমতো মানে না পায়, চিকিৎসাটা না পায়, উপরের লেভেল থেকে প্রত্যেকটা হাসপাতালের বিএনপি পন্থী যে সমস্ত ডেবের যে মানে প্রত্যেকটা চিকিৎসককে বলা হলো
হলো তোমরা হসপিটালে যাবে না। সেদিন ওইখানে যারা আহত হয়েছিল তাদেরকে ঠিক মতো রক্ত দিতে পারে নাই, মানে ঢাকা শহরের মানুষ নেমে আসছে তারা নিজেদের রক্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের, শেখ হাসিনার কর্মীদের বাঁচানোর জন্য, কিন্তু উপর থেকে বলা হলো তাদেরকে চিকিৎসা দেওয়া হবে না। এইটা হলো টোটাল বিএনপি এবং ওই জিয়াউর রহমানেরই প্ল্যানের অংশ। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ওই যে কথাটা শরীফ ভাইয়ের একটা কথায় উনি যাইতে চাচ্ছে যে এই মহামারীর সময়ে যে এই মহামারী কিভাবে করব এইটা না করে আমরা বলতেছি কার কবরে মানে লাশ আছে কি না আছে। শরীফ ভাই, দেশটাই যদি না থাকে, দেশের অস্তিত্বই যদি না থাকে, এই সমস্ত ধরেন যে ঠান্ডা মাথার কিলারদের কাছে যদি আমার দেশ যদি ধরেন যে হয়ে যায়, মানে দখল হয়ে যায়, তাহলে তো আপনি কাদেরকে নিয়ে আপনি মোকাবেলা করবেন? কাজে আগে সব করোনা মোকাবেলার জন্যও আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আজকে জিয়াউর রহমানের উত্তরসূরি যারা রেখে গেছে, 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি, তারা কি করতেছে? তারা সেই সেম পন্থায় সরকারকে ডিস্টার্ব করার জন্য চন্দ্রিমা উদ্যানে গেল। চন্দ্রিমা উদ্যানে যায় কি করলো? আমানুল্লাহ আমান সাহেবরা, ফখরুল ইসলাম সাহেবরা তারা কি করলো? একটা বিশৃঙ্খলা শুরু করে দিল। তার মানে কি? বিশৃঙ্খলা করাও কিন্তু যেন এই সরকার ঠিক মতো করোনার বা যারা রোগী চিকিৎসা সেবা জাস্ট সরকারের ঠিক মতো কাজকর্ম না করার জন্য একটা বিশৃঙ্খলা করার। আপনার কাছে আবার আসবো আমি। এবিএম মোশাররফ হোসেন, রাজনৈতিক বিভাজন বা মেরুকরণ, বিপরীতমুখী মতাদর্শ বা যেটাই বলি, এ কারণেই কি বিতর্কগুলো? না, এখানে কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, এখানে টার্গেটটা কিন্তু জিয়াউর রহমান। আপনি দেখবেন আজকে খন্দকার মোস্তাক কে ছিলেন? যিনি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, এবং আপনি তৎকালীন যে শফিউল্লাহ সাহেব অথবা অন্যান্য যারা জেনারেল ছিলেন তাদের বক্তব্যগুলি যদি আপনি শোনেন, তাইলে আপনি লক্ষ্য করবেন যে এটা কত দিনের আগের তাদের প্ল্যান ছিল। শফিউল্লাহ সাহেব, আমি গতকালকে শুনলাম তার একটা ইন্টারভিউ, যে সে পকেট থেকে মার্শাল্লাহ জারি হবে কি না হবে শেখ মুজিবের হত্যাকাণ্ডের 15ই আগস্টের পর, সেই কাগজটাও সে বলল আমি 3 দিন আগে এটা ড্রাফট করে রেখেছি, মানে 15ই আগস্টেরও 3 দিন আগে। অর্থাৎ এই পরিকল্পনা যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি ব্যাপার ছিল, সেই জিনিসটাকে আজকে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে জিয়াউর রহমানের উপর। আজকে দেখেন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর যে 21 জন না 22 জন মন্ত্রী হয়েছে, তার 18 জন ওই ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, 18 জন, এবং যারা শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন। এই যে বলা হচ্ছে যে এসটি ইমাম, পরবর্তী সময় কিছুদিন আগে উনি মারা গেছেন, উনি শপথ বাক্য পাঠ করিয়েছেন, ক্যাবিনেট সচিব ছিলেন। সুতরাং ওই যে শেখ মুজিবুর হত্যা, তারপর বলা হচ্ছে যে খুনিদেরকে কে পাঠিয়েছে? জিয়াউর রহমান তো তখন বন্দী। জিয়াউর রহমান তো সেনাবাহিনী 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বন্দী, তখন সেনাবাহিনীর চিফ হয়েছেন জোর করে খালেদ মোশাররফ সাহেব, তার সাথে সমঝোতা করে তাদেরকে ব্যাংকক পাঠানো হয়েছে। অথচ সেই খালেদ মোশাররফের যে শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে যারা বাইরে পাঠিয়েছে, সেই খালেদ মোশাররফ বা কর্নেল আপনি যে নামটা বললেন সাফায়েত জামিল, তাদের কিন্তু একটি নাম উচ্চারণ করা হয় না, বরং করা হচ্ছে জিয়াউর। অথচ সে বন্দী, সে জানেও না কে বিদেশ থেকে চলে গেছে অথবা যে হত্যাকাণ্ড হয়েছে কি হয়েছে, কারণ সে তো তখন অ্যারেস্ট। তাকে তো পরে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করা হয়েছে। তাই এই যে 4 দিনের ঘটনা, সেই ঘটনার দায়িত্ব কি আপনি জিয়াউর রহমানের উপর চাপাবেন? বরং এখানে শক্ত তখন আওয়ামী লীগের মধ্যে বার্গেনিং, কে ক্ষমতায় যাবে, খালেদ মোশাররফ সেনাবাহিনীর চিফ হবে কিনা, রাষ্ট্রপতি কাকে করবেন না, এই সকল বার্গেনিং তাদেরকে হচ্ছে, এবং খুনিদেরকে নিরাপদে সেদিন দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এইগুলি হলো সম্পূর্ণ নিজেদের দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য আজকে জিয়াউর রহমানের উপর এই অভিযোগগুলি দেওয়া হচ্ছে। আপনি দেখবেন জেনারেল ওসমানী কে ছিলেন? জিয়াউর রহমান তো সেনাবাহিনীর চিফ, জিয়াউর রহমানের উপরে আরও 2 জন লোক ছিলেন। একজন জেনারেল ওসমানী ছিলেন অ্যাডভাইজার টু দ্য ডিফেন্স অফ দ্য প্রেসিডেন্ট, আরেকজন ছিলেন সামরিক জেনারেল খলিল। সেনাবাহিনী প্রধানের উপরে জিয়াউর রহমান থেকে সেনাবাহিনী প্রধান যদি 25শে আগস্ট হওয়ার পর তার উপরেও কিন্তু 2 জন সামরিক অফিসার ছিলেন। জেনারেল ওসমানী সম্বন্ধে কিন্তু একটু আলোচনা হচ্ছে না। জেনারেল খলিলকে পরে আওয়ামী লীগ টাঙ্গাইল থেকে তাকে এমপি বানিয়েছে, এই যে জেনারেল শফিউল্লাহকে রূপগঞ্জ থেকে এমপি বানিয়েছে। তো যাদেরকে আপনি শেখ মুজিবের হত্যাকাণ্ডের সময় যারা ব্যর্থ হয়েছে তাদেরকে তো আপনি পুরস্কৃত করেছেন। জেনারেল ওসমানীকে দিয়ে পরে তো আপনি রাষ্ট্রপতি ইলেকশন করিয়েছেন জিয়াউর রহমানের বিরুদ্ধে। তাহলে আপনার রাজনৈতিক স্ট্যান্ডটা কোথায়? আপনার যখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি শক্ত প্রতিপক্ষ বিএনপি, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, তখনই আপনি জিয়াউর রহমানকে টার্গেট করেছেন। জিয়াউর রহমানের কবরের লাশ ওখানে নেই,
আপনি আজকে দেখবেন যে সকল পত্রিকায় অনেক অনেক পত্রিকা অনলাইনে নিউজ করেছে যে তৎকালীন যিনি পোস্টমর্টম রিপোর্ট করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল আমার ডাক্তার, ওখানে 28টা না 18টা গুলি বের করেছে। সে কি রিপোর্ট, সেই রিপোর্ট সহ তো আজকে পত্রিকা চাপানো হচ্ছে। আপনি সেটা কি অস্বীকার করবেন? সেটা কি পোস্টমর্টেম হয়েছিল? রিপোর্ট সহ আপনি পত্রিকায় দেখেন, রিপোর্ট সহ একেবারে তারিখ সহ তার স্বাক্ষর সহ সেই রিপোর্ট দেওয়া হচ্ছে। তো সুতরাং এগুলি হলো একটা আপনার প্রতিপক্ষর সাথে যখন আপনি আদর্শ হতে পারবেন না, আপনি জনসমর্থ হতে পারবেন না, আপনি জোর করে যখন ক্ষমতা হবেন, আপনি নির্বাচনকে যখন বিষয়, আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল যে বাংলাদেশ থেকে নির্বাচনকে জাদুঘরে পাঠানো? মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল যে আপনার বিরোধী প্রতিপক্ষকে দমন করার জন্য? হ্যাঁ, এই অবস্থা তো আমরা দেখেছিলাম। স্বাধীনতা উত্তর পর যেই স্বপ্ন আমরা দেখেছিলাম, একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, একটা কথা বলার বাংলাদেশ পাবো, অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ পাবো, আমরা কি দেখেছিলাম? একদলীয় শাসন বাকশাল। আমরা কি দেখেছিলাম? জাসদের প্রায় 22 থেকে 24,000 লোককে হত্যা করা। আমরা কি পেয়েছিলাম? সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা। আমরা কি পেয়েছিলাম? রক্ষী বাহিনীর সেই দুর্বিষহ নির্যাতন। আপনি দেখবেন যে কর্নেল, আমি গতকালকে শুনলাম যে এই যে জেনারেল শফিউল্লাহ সাহেব বলেছেন যে 15 আগস্টে ক্যান্টনমেন্টে একটি প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীকে মার্চ করিয়ে দিয়েছেন। এটাও তো ওখানে আর্মি জেনারেল সৈনিকদের মধ্যে বিরাট একটা রিপারকাশন করেছে। এই প্রোপাগান্ডা কি বিএনপি করেছে? তখন কি বিএনপি ছিল অথবা জিয়াউর রহমান ছিল? উপপ্রধান কি ছিলেন আপনি? জিয়াউর রহমান যে উপপ্রধান ছিলেন, জিয়াউর রহমানকে সেনাবাহিনীর শফিউল্লাহ সাহেবের সিনিয়র হওয়া পরও রাজনৈতিক কারণ থেকে করা হয়নি। তার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য উপপ্রধান একটি পদ তৈরি করা হয়েছে। সে উপপ্রধানের দায়িত্ব ছিল বাংলাদেশের যে ক্যান্টনমেন্টগুলি, যেগুলি আর্মি বোর্ডের অধীনে, তার উনি চেয়ারম্যান ছিলেন দেখভাল। এর বাইরে তো জিয়াউর রহমানের কোনো দায়িত্ব ছিল না। উনি বলছে যে জিয়াউর রহমান ব্যবস্থা নেবেন। জিয়াউর রহমানের হাতে কি কোনো কমান্ড ছিলেন? কমান্ড ছিলেন শাহবাজ জামিলের কাছে, কমান ছিলেন খালেদ মোশাররফ ছিলেন, কমান ছিলেন মীর শওকত আলী যশোরে ছিলেন, কমান ছিলেন নুরুন নবী সাহেব রংপুরের। তাদের ভূমিকা কি? তাদেরকে নিয়ে তো আলোচনা হচ্ছে না। অথচ যিনি উপপ্রধান সেনাবাহিনীর প্রধান, যার কোনো ভূমিকা নাই, যার কোনো কার্য নাই, যার কোনো সুনির্দিষ্ট ফাংশন নাই, আজকে আপনার তীরটা তার দুবার ছুড়ে দিচ্ছেন। এটা হলো, আপনি যখন ব্যর্থ হচ্ছেন, আপনি আজকে বাংলাদেশে নির্বাচন দিতে পারছেন না, তাহলে জিয়াউর রহমানের দলের বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবার শুনবো। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আমরা নিয়ে আলোচনা করছিলাম রাজনীতি বিতর্ক, যেটি বি এম মোশাররফ হোসেন উল্লেখ করেছেন যে লাশ আছে কি নেই, অর্থাৎ এই আমার কাছে মনে হয় যে এখন এই বিতর্কটা তোলার প্রয়োজন ছিল না, কিন্তু কিছু প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর সমাধান করতে হয় রাষ্ট্রকে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ দীর্ঘকাল ক্ষমতার বাইরে ছিল, আবার তারা ক্ষমতা এসেছে প্রায় এক যুগ। এই এক যুগের মধ্যে অনেকগুলো আওয়ামী লীগ যদি মনে করে এটি অনিবার্য ইস্যু যেগুলোর বিতর্ক শেষ করা দরকার, সেই ইস্যুগুলোকে পেন্ডিং রেখে কয়েকদিন পর পর আপনার যখন মনে হবে তখন সেগুলো তোলার থেকে এগুলোকে একটা ফয়সালা করার উদ্যোগটা থাকা দরকার ছিল। কিন্তু আমাদের এখানে অনেক বিষয়গুলোকে আমরা পেন্ডিং রেখেছি। রাজনৈতিক এই বিতর্কটা কিন্তু 40 বছর ধরে আসছে। রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে সে নিজেই দাবি করে আসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। লক্ষণীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ সেই ইস্যুটাকে ঝুলিয়ে রেখেছে পলিটিক্যাল বেনিফিটের কথা বিবেচনা করে। আমরা শুনলাম যে জিয়াউর রহমানের কাছে যখন রিপোর্ট করা হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডর ঘটনাটি, তিনি বললেন গো অ্যাহেড। আবার আমরা কিন্তু মালেক উকিল কি বলেছিলেন সেটি ইতিহাসে পেলেও আওয়ামী লীগের নেতারা কিন্তু সেই কথাটি কখনোই বলেন না। আমি এটি বলতে চাই না যে জিয়াউর রহমান রাজনৈতিকভাবে অনেক সততার সাথে দেশ পরিচালনা করছেন, তার রাজনীতিক তার শাসন নিয়ে যথেষ্ট তর্ক করার সুযোগ আছে, প্রয়োজনও আছে। কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে দেখেন ৭৫ সালের 15ই আগস্ট এবং তার আগে পরে যে ঘটনাগুলো, সেনাবাহিনীর শীর্ষ পদে যারা ছিলেন তারা তাদের যথাযথ দায়িত্বগুলো পালন করেননি, তাদের মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসেছিল এবং তারা একজন আরেকজনকে বিশ্বাস করেননি। বেশিরভাগ ক্ষেত্রে পরস্পরের সহকর্মীর কাঁধে অথবা বুকে ছুরি চালাতে তারা দ্বিধা করেননি। আমরা এই সময়কালে
আপনি যদি বলেন 50 বছরের মধ্যে এই বিতর্কগুলোর অবসান হওয়া দরকার, তবে এই ইস্যুগুলো আপনি যদি পলিটিক্যাল এজেন্ডা সামনে রেখে এগুলো নিয়ে আসেন অন্য এজেন্ডাগুলোকে পেছনে রাখার জন্য, সেটি কোনোভাবেই ঠিক হবে না। আমাদের এখানে অনেক সমস্যা আছে। এই সময়কালে করোনার মধ্যে আমরা শেষ দিকে চলে এসেছি। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে, অনেক বেসিক ইস্যু আছে। গত 1 বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 70% পর্যন্ত বেড়েছে। সেই ইস্যুগুলো আমরা এই বিতর্কে কিন্তু সব ঢাকা পড়ে যায়। আমরা চাই ইতিহাসের এই বিতর্কগুলোর যেমন ফয়সালা হবে, একই সাথে ইতিহাসের যে অংশটুকু আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। মারুফা আক্তার পপি, যে বিতর্কটা সর্বশেষ যেটি আর কি, যে জিয়াউর রহমানের লাশ আছে কি না, আসলে এই বিতর্কটা আমি ওইটাই চাচ্ছি আগে, মানে শরীফ ভাই আমি আগেই বললাম যে সবার আগে হলো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তারপরে আমার ওই দেশের কি কি মানে প্রবলেম সেইগুলি আইডেন্টিফাই করতে হবে। আর এই কারণেই আমি মনে করি যে যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, হ্যাঁ, যারা আমার স্বাধীনতার চেতনাকে হত্যা করতে চায়, হ্যাঁ, আগে তাদের কাছ থেকে আমার মানে দেশটাকে সেভ করতে হবে। আর এই কারণেই মুশারফ ভাই যে কথাটা বলেন যে বিএনপিকে বলেন আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রতিপক্ষ, আমি এই জায়গাটাই যাইতে চাই। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অবশ্যই। কোন জায়গাটায়? আওয়ামী লীগ যখন একটা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, যখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদেরকে আশ্রয় প্রশ্রয়দাতা, যখন বিএনপির রাজনৈতিক মানে উদ্দেশ্যটাই হইল যে যেমন ধরেন যে করা আর কি ওই দখলদারিত্বের রাজনীতি, হ্যাঁ, সন্ত্রাসের রাজনীতি। বিএনপির রাজনৈতিক জন্মই হয়েছে 15ই আগস্টের মানে বঙ্গবন্ধুর রক্তের উপর। বিএনপি যখন 21শে আগস্টের মতো ঘটনা ঘটায়, বিএনপি যখন সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় হয়ে দাঁড়ায়, বিএনপি যখন তরুণ প্রজন্মের হাতে অস্ত্র তুলে দেয়, আমার মনে হয় সবার আগে বিএনপির এই রাজনীতিটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির এই রাজনীতিটাকে নস্যাৎ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তারপরে যে এই যে কয়েকদিন পর পর মানে সংসদ ভবনের সামনে, সংসদ ভবন একটা সেন্সিটিভ এরিয়া, এইখানে সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপিরা যে ওইখানে যে মানে হাঙ্গামা করে, আসলে কি ওইখানে জিয়াউর রহমানের লাশ আছে? আমারও সন্দেহ। আমি তো এখন মনে করি আদর কি জিয়াউর রহমান মারা গেছেন? কারণ আমরা দেখেছি সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু হত্যার পরে, বঙ্গবন্ধু হত্যা, সমগ্র জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, এবং যদিও নিয়ম নীতি অনুসারে করেছে। হ্যাঁ, সেই জায়গায় জিয়াউর রহমান যদি মারাই যায় থাকে, আমরা তো কোনোদিন এরপরে জিয়াউর রহমানের দল ক্ষমতায় আসলো, জিয়াউর রহমানের খালেদা জিয়াকে জিয়াউর রহমানের হত্যার বিচার করতে চাই দেখলাম না, বিচার চাইতে দেখলাম না। এখন আমি মনে করি আমরা দেখেছি জিয়াউর রহমানের মরার পরে, আমি শেষ করে দিচ্ছি, জিয়াউর রহমানের একটা জাদুর বাক্স দেখলাম, 40 দিন পর্যন্ত টিভিতে হামলা দিল। ওই জাদুর বাক্সে সেরা গেঞ্জি এবং জাদুর বাক্সের দেখা জিয়াউর রহমানের একটা সহি রাজনীতিবিদ হিসেবে এস্টাবলিশ করা হলো। আপনার মনে আছে কিনা, একজন জিয়াউর রহমানেরই একজন অনুসারী বা তাদের ওই দলভুক্ত এক নেতা সাইদির লাশ, সাইদির ছবি নাকি চাঁদে দেখা গেছে। তো জিয়াউর রহমানকে যেইভাবে বিএনপি সহি রাজনীতিবিদ হিসেবে এস্টাবলিশ করে, আমার মনে হয় যে জিয়াউর রহমানকে আসলেই মারা গেছে নাকি চাঁদে আত্মগোপন করে আছে। আমি শেষ করছি, এক মিনিট, যে নাকি মারা গেছে নাকি সাইদের মতো চাঁদে আত্মগোপন করে আছে, এইটা যদি মুশারফ ভাইরা আমাদের জাতির সামনে একটু ক্লিয়ার করতেন। প্রয়োজনে আজকের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উদ্ভাবক, হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়ের মানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব। হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবিএম মোশাররফ হোসেন। না, এখানে আমি একটা কথা বলি, আমাদের রাজনীতিতে হয় কি, নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত। পপির বয়স তখন কত আমি জানি না, মাহুরা পক্ষে আপনার মনে আছে জিয়াউর রহমানের যখন মৃত্যুবরণ করেছিল, জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন হয়েছিলেন, তৎকালীন তাদের সংসদ নেতা ছিলেন জনাব আসাদুজ্জামান। আমি পপিকে বিনীতভাবে আজকে অনুরোধ করব যে আসাদুজ্জামান সাহেব জিয়াউর রহমানের সেই শোক দিবসে সংসদে দাঁড়িয়ে কি শব্দগুলি উচ্চারণ করেছেন, ওগুলি যদি উনি একটু স্মরণ করেন, তাহলে আমার মনে হয় যে শব্দগুলি উচ্চারণ উনি ওখানে করেছেন, তাহলে উনি নিজেই বুঝতে পারবেন উনি কি বলেছেন। তৎকালীন গণতান্ত্রিক পার্টির নেতা সুরেন্দ্র সেনগুপ্ত জিয়াউর রহমানের শোক প্রস্তাবে কি বলেছিলেন, যে বাংলাদেশ একজন দেশপ্রেমিক খাঁটি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে আজকে আমরা হারালাম।
একই বক্তব্য আসাদুজ্জামান সাহেব বলেছেন। তো আমি প্রশ্ন রাখতে চাই, জিয়াউর রহমানের যদি ওখানে জিয়াউর রহমান মৃত্যুবরণ না করে থাকে, তাদের নেতা আওয়ামী লীগের মতো একটি দলের সংসদীয় দলের নেতা সে কি সংসদেই বক্তব্য রাখবে? শুধু তাই না, আমি এখন ঘটনাটা যাচ্ছে অন্য জায়গায়। ও পৃথিবীর রাজনীতির এখন ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আওয়ামী লীগ এখন নূতন মিত্রর খোঁজে আওয়ামী লীগ এখন ব্যস্ত। কারণ আমরা দেখেছি, বলেছে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক অতি উচ্চ মানা, হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক, সেখানে হয়তো কিছুটা এখন মনোমাল্যন্য চলছে। আমরা শেষ দিকে চলে এসেছি, যে যার মোশাররফ জন্য হোসেন, একটু জি। নতুন মিত্র খুঁজছে। আপনি দেখবেন এই সংসদ ভবনটা যেটা করা হয়েছে, আপনার নিশ্চয়ই জানার থাকার কথা, এই আমাদের জাতীয় সংসদ ভবন কিন্তু হলো পাকিস্তানের জাতীয় পতাকা। এটা আপনি জানেন কিনা? জাতীয় পতাকা। কারণ এই যে ক্রিসেন্ট লেক আমরা যেটাকে বলি, সেটা হলো অর্ধচন্দ্র, আর যেটা সংসদ ভবন এটা হইলো চার তারা, আর এই পিছনে যে জিয়াউর রহমানের যে মাজার শহরে এটা হইলো সবুজ ভূখণ্ড। এখন অনেকের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, অনেকের সাথে সম্পর্ক ভালোর জন্য ওই যে আমরা ল্যাংরা আম পাঠাচ্ছে। আমার মনে হয় হয়তো তাদেরকে খুশি করার জন্য আজকে আবার সেই পাকিস্তানের পতাকা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য হয়তো নূতন এই বিতর্ক। এবিএম মোশাররফ হোসেন, হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মারুফ আক্তার পপি এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।